রাজ্যে কর্মসংস্থান নেই বললেই চলে। ধর্মতলাটা ধর্নাতলায় পরিণত হয়েছে। মাথায় ছাদ নেই, পেটে ভাত নেই, যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় বসে আছে। চাকরিগুলো খোলা বাজারে বিক্রি করেছে রাজ্য সরকার। আপার প্রাইমারি 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত একজনকেও রিক্রুটমেন্ট করা হয়নি। যা রিক্রুটমেন্ট হয়েছে তার 90% খোলা বাজারে বিক্রি হয়েছে। প্রায় 1760 জন যাদের চাকরি চলে গেছে তারা মেদিনীপুরের বাসিন্দা। মেলা খেলার অনেক উদ্বোধন তিনি করেছেন, কিন্তু আজ পর্যন্ত ওনাকে দেখি উদ্যোগপতিদেরকে দাঁড় করিয়ে কোনো শিল্পের উদ্বোধন করেছে। তাই যুব সমাজকে জাগ্রত হওয়া আজকে প্রয়োজন। ধর্মকে ইস্যু করে রাজনীতিকরণ একটা প্রচেষ্টা চলছিল। দেবাংশু দেবের অংশ, আল্লাহর অংশ বা ইত্যাদি ইত্যাদি। উনি গীতা, কোরআন সমস্ত ধর্মগ্রন্থ থেকে ওনার উন্নয়ন নাকি সবার উপরে। দাদা চা পান নিতে পারছি না, জীবন যন্ত্রণায় কেঁদে উঠছিল বুকটা, স্ট্রোক হয়ে মারা গেছেন। 2017 সাল থেকে 24 সাল পর্যন্ত এই চাকরি প্রার্থী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিল। প্রথমেই বাংলা হান্ট এবং আর+কে ধন্যবাদ জানাবো এইরকম একটা প্ল্যাটফর্ম উপহার দেওয়ার জন্যে। কারণ আজকে পশ্চিমবঙ্গে যে ইস্যুটা নিয়ে আজকে আলোচনাটা চলছে সেই ইস্যুটা খুব প্রাসঙ্গিক। কারণ আমার প্রথম পরিচয় যেটা উনি দিলেন ঋতদা, যে আমি একজন চাকরি প্রার্থী, অর্থাৎ পশ্চিমবঙ্গের যুব সমাজের বা বেকার যুব সমাজের প্রতিনিধি বলতে পারেন। সেই অর্থে দাঁড়িয়ে রাজ্যে কর্মসংস্থান নেই বললেই চলে। শুধুমাত্র এসএসসির ক্ষেত্রে একটা টাইমে রিক্রুটমেন্ট হতো, যেটা আমরা বাম জামানায় দেখেছি বা আগে দেখেছি। কিন্তু এই রাজ্য সরকার আসার পর থেকে আজকে যদি ধর্মতলাটা লক্ষ্য করি তাহলে দেখতে পাবেন ধর্মতলাটা ধর্নাতলায় পরিণত হয়েছে। মাথায় ছাদ নেই, পেটে ভাত নেই, যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় বসে আছে এবং তাদের চাকরিগুলো খোলা বাজারে বিক্রি করেছে রাজ্য সরকার। অর্থাৎ তৃণমূলের মন্ত্রী থেকে আমলা আজ 28 জন এই চাকরি দুর্নীতির দায়ে জেলবন্দি। যেখানে বান্ধবীর ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়। যোগ্য চাকরি প্রার্থীদের হয়ে আজও পর্যন্ত রাজ্যের যিনি মন্ত্রী রয়েছেন এবং রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি এখনো পর্যন্ত একটা বাক্য পর্যন্ত খরচ করার ওনার সময় হয়নি। কিন্তু অযোগ্য চাকরি প্রার্থী যারা এই তৃণমূলীয় গুন্ডাদের হাতে বা এই তৃণমূলীয় যারা কর্পোরেট সিস্টেমে দুর্নীতি করার প্রচেষ্টা করেছিল বা প্রতিষ্ঠা করেছিল, সেই নেতাদের হাতে যারা টাকা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছেন, সেই সমস্ত অযোগ্য চাকরি চোরেদের হয়ে মুখ্যমন্ত্রীর সময় আছে এবং তিনি তার হয়ে কথা বলতে প্রস্তুত। কিন্তু নবম, দশম, একাদশ, দ্বাদশ যারা রাস্তায় বসে আছে আজও সমস্ত যোগ্যতা নিয়ে 1160 দিন। আপার প্রাইমারি 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত এখনো পর্যন্ত একজনকেও রিক্রুটমেন্ট করা হয়নি। 2014 সালের পর থেকে প্রাইমারিতে এখনো পর্যন্ত যা রিক্রুটমেন্ট হয়েছে তার 90% খোলা বাজারে বিক্রি হয়েছে। গ্রুপ সি, গ্রুপ ডি, আজকে আমি তমলুকের নির্বাচনী প্রচারে গিয়ে প্রত্যক্ষভাবে দেখছিলাম যে রাজ্যের সবথেকে বেশি গ্রুপ সি, গ্রুপ ডিতে চাকরি দুর্নীতি হয়েছে মেদিনীপুরে। প্রায় 1760 জন যাদের চাকরি চলে গেছে তারা মেদিনীপুরের বাসিন্দা। এই জায়গায় দাঁড়িয়ে আমি রাজনৈতিকভাবে বলতে চাইব এবং চাকরি প্রার্থী হিসাবে যে এই খোলা বাজারে যে কর্মসংস্থান বা চাকরিগুলো বিক্রি হয়েছে, যোগ্য চাকরি প্রার্থীদের হয়ে আওয়াজ তোলার মতো কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে নেই। কারণ তারা রাজনৈতিক তরজাতে ব্যস্ত, তাদের মসনদ বা গদি দখলের লড়াইয়ে তারা ব্যস্ত। কিন্তু যোগ্য চাকরি প্রার্থী যারা রাস্তায় বসে আছে, যারা এখনো পর্যন্ত কর্মসংস্থানের অভাবে ভিন্ন রাজ্যে তাদেরকে পরিযায়ী শ্রমিক হিসাবে যেতে হচ্ছে, তাদের হয়ে আওয়াজ তোলার মতো রাজনৈতিক দলগুলো সময় খুব কম। আজকে দেখছিলাম তমলুকে গিয়ে যে সেখানকার যুব সমাজ, এক শ্রেণীর যুব সমাজ, তারা কিন্তু সব পরিযায়ী। ম্যাক্সিমাম পরিবারে একজন দুজন যারা এখনো পর্যন্ত বাইরে কাজের সঙ্গে যুক্ত। আজকে দাঁড়িয়ে দেখছি যে কোনোদিন এই 2011 সালের পর থেকে আজ 2024 সাল পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রীকে কখনো আমরা দেখিনি। ওনাকে দেখেছি
মেলা খেলার অনেক উদ্বোধন তিনি করেছেন, কিন্তু আজ পর্যন্ত ওনাকে দেখিনি আমরা যে কোথাও শিল্পমন্ত্রীকে পাশে দাঁড় করিয়ে, শিক্ষামন্ত্রীকে পাশে দাঁড় করিয়ে, উদ্যোগপতিদেরকে দাঁড় করিয়ে কোনো শিল্পের উদ্বোধন করেছে। তাহলে কর্মসংস্থান রাজ্যে হবে তো হবে কোথা থেকে? আজকে পরিযায়ী শ্রমিক হতে বাধ্য হচ্ছে। একটু আগে বলছিলেন যে যোগ্য যারা রাস্তায় বসে আছে তাদের জন্য এই রাজ্য সরকারের ন্যূনতম দায়িত্ব নেই। তাই যুব সমাজকে জাগ্রত হওয়া আজকে প্রয়োজন। আজকে আমার ব্যক্তিগতভাবে রাজনৈতিক ময়দানে আসার কোনো ইন্টেনশন ছিল না, কিন্তু কোথাও একটা জায়গায় গিয়ে রাজনৈতিকভাবেও প্রতিবাদ করাটা দরকার ছিল, তাই রাজনৈতিক ময়দানে আসা। আর আজকে আমার একজনকে বিশেষ কিছু বলার, যিনি তৃণমূলের প্রতিনিধিত্ব করছেন, তিনি নির্বাচনী প্রচারে এই তমলুক কেন্দ্রে গিয়ে দেখছিলাম তিনি একজন প্রচারক হিসাবে সেখানে গিয়ে ধর্মকে ইস্যু করে রাজনীতিকরণ একটা প্রচেষ্টা চলছিল। দেবাংশু দেবের অংশ, আল্লাহর অংশ বা ইত্যাদি ইত্যাদি। তিনি হয়তো ক্ষমা চেয়েছেন, কিন্তু আমাদের বলার উদ্দেশ্য রাজনৈতিকভাবে যে এইভাবে কোনো ধর্মকে বা কোনো ধর্মগ্রন্থকে, তিনি হয়তো এই কালচারটা পেয়েছেন ওনার মুখ্যমন্ত্রীর কাছে, কারণ উনি গীতা, কোরআন সমস্ত ধর্মগ্রন্থের থেকে ওনার উন্নয়ন নাকি সবার উপরে। অনুরূপভাবে তিনি হয়তো তার যার প্রচারে গেছিলেন তার হয়ে তিনি বলার চেষ্টা করেছেন, কিন্তু আমাদের বলার উদ্দেশ্য এটা নয়। বলার উদ্দেশ্য পশ্চিমবঙ্গের শিক্ষিত যুব সমাজ আজকে সার্বিকভাবে বঞ্চিত, ভ্রুলুণ্ঠিত তাদের স্বপ্নগুলো। আমার নিজের বন্ধু কয়েকদিন আগে আপনারা টিভি চ্যানেলে দেখিয়েছেন যে স্ট্রোক হয়ে মারা গেছেন, যিনি 2017 সাল থেকে 24 সাল পর্যন্ত এই চাকরি প্রার্থী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন। আগের দিন রাত্রে কথা হচ্ছিল, দাদা চা পান নিতে পারছি না, জীবন যন্ত্রণায় কেঁদে উঠছিল বুকটা। সেই জায়গায় দাঁড়িয়ে বলবো আজকে এই মঞ্চ থেকে, আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই।